আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মেগা প্রজেক্ট ভিডিও। মেগা প্রজেক্ট এই জন্যই বললাম কারণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত A to Z আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে অ্যাপ্লিকেশন যেটা ছিল বা যেটা সার্কুলার ছিল সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো যারা যারা এতদিন আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কমেন্ট করেছেন, আমি তাদেরকে আসলে কখনোই আমার ঘৃণার চোখে তাদেরকে দেখিনি। আমি সবসময় বোঝার চেষ্টা করেছি যে চাকরিটা আসলে আপনাদের কতটা প্রয়োজন। তো যাদের চাকরিটা বেশি প্রয়োজন ছিল তারাই হয়তোবা আমাকে অনেক সময় অনেক কটু কথা বা কড়া কথা শুনিয়েছেন। তো সেসবের দিকে আজকে আমি আর যাব না। তাদেরকে হয়তোবা আরেকদিন একটু ওয়াশ করে দিব। সো আমি জানি যে আপনাদের মনের মধ্যে এখন ওই যে একটা সোহমের একটা গান আছে যে আজ আমার মনটা যেথায় পেখম তুইল্লা না ছেড়ে, হয়তোবা এইভাবেই আপনাদের মনের ভিতরে নাচানাচি করছে। তো আপনারা অনেকেই হয়তোবা এত ইতিমধ্যেই অনলাইনে দেখে ফেলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আসলে 897 জন জনবল নিয়োগ করা হবে। তো যদিও এর অ্যামাউন্ট আরো বেশি ছিল, তো সেটা হয়তোবা সরকার কোনো না কোনোভাবে কমিয়ে আসলে আরেকটু কেটে সেটে একটু কমিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগটা আসবে। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তো অনেকেই আমার উপর অনেক বিরক্ত ছিলেন। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন নিয়মিত, তারা হয়তো বা যারা যারা আমাকে বিশ্বাস করেছেন, আমার উপর যাদের বিশ্বাস ছিল তাদের প্রতি সত্যি আমি আজ অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার উপর যারা বিশ্বাস করেননি বা আমার ভিডিওগুলো যারা দেখে অনেক ব্যাড কমেন্ট করেছেন, তাদের উপর আমার কোনো রকম কোনো রাগ নেই, অভিমান নেই। শুধু আপনাদেরকে আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে ভাই, আমি এখানে বসছি কোনো কিছু না জেনে, আসলে ক্যামেরার সামনে কিন্তু আমি আসিনি। সো আমি কিছু না কিছু অবশ্যই জানি এবং সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমি এখানে বসছি। আর একটা কথা আমি আপনাদেরকে বরাবরের মতোই বলে দিই যে আমি একটা বাহিনীতে চাকরি করি। তো সেইখানে চাকরি করে সবকিছু ওপেনলি আসলে সবসময় পাবলিক প্লেসে বলা যায় না। আমাদেরও বেশ কিছু রেস্ট্রিক্টেড থাকে। তো যারা যারা এই জিনিসগুলো আসলে একটু অধৈর্য সহকারে নিয়েছেন, তাদের কাছে আমার সবসময় আমি আরেকটা কথা তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে ভাই প্লিজ আপনারা আমার কথাটা অন্তত অন্য ইউটিউবাররা আসলে কি বলে না বলে, আমার প্রফেশন কিন্তু ইউটিউব না। ইউটিউব থেকে যে আমাকে হিউজ পরিমাণ টাকা আসে বিষয়টা এরকম না। আমি এখন ইউটিউব আমার চ্যানেলটাকে মনিটাইজেশনই করাইনি। সো আমি এখানে টাকা ইনকাম করার জন্য বসিনি। আমি এখানে বসেছি যে সমস্ত চাকরিজীবী প্রত্যাশী মানুষ যারা আছেন তাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বা তাদেরকে একটু হেল্প করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা যেহেতু বিস্তারিত আলাপ আলোচনা করব, সো প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা কথা আপনার চাকরির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। প্রথমে বলে রাখি যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরি করতে যাচ্ছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে 897 জনের মতো জনবল নিয়োগ করা হবে। তো এইখানে কি কি বিষয় আপনাকে সবসময় বেশি বেশি করে খেয়াল রাখতে হবে, তো সেই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বা কিছু কথা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করে এবং প্রয়োজনীয় কাগজপত্র কোথায় গেলে পাবেন, প্রয়োজনীয় কাগজপত্রের সমাধান আসলে কিভাবে পাবেন এবং ডাকযোগেই বা কিভাবে সেখানে অ্যাপ্লিকেশনটা পাঠাবেন। তো যারা যারা এই বিষয়ে ক্লিয়ারলি ধারণা নিতে চান, আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, অবশ্যই আপনার ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে অসামরিক পদবী বৃন্দের আসলে কাজ কি বা তারা কারা। প্রথমে আপনাকে এইটা জানতে হবে, কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অসামরিকের, তখন অবশ্যই ভাইভাতে আপনাকে এ ধরনের প্রশ্ন করতে পারে। তো তাদের জন্যই কিছু কথা আমি বলতে চাচ্ছি। অসামরিক পদবীবৃন্দ আসলে কারা। আমি আমার এর আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত দুই ধরনের জনবল নিয়োগ করা হয়। এক হচ্ছে সামরিক, এক হচ্ছে অসামরিক। অসামরিক হচ্ছে সিভিলিয়ান, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে অসামরিক পদে, কিন্তু তাদের সম্পূর্ণ চাকরির নিয়ম কানুন, অর্থাৎ আপনি যদি চাকরিরত অবস্থায় কোনো সাজা ভোগ করেন বা যদি কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, সেটা কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আপনাকে সমস্ত রকম আপনার চাকরির সুযোগ সুবিধা এবং বিস্তারিত যে আপনার যে আপনি সাজা যেটা বলেন, যেটা আপনি অন্যায় করেছেন সেই সাজাটাও কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু আপনাকে সাজা প্রদান করা হবে। এবং অসামরিক পরিচয়বৃন্দ পদবীবৃন্দ বলতে আমরা বুঝে থাকি যারা অপোশাকধারী, অর্থাৎ সামরিক বাহিনীতে তো বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক থাকে, বাট অসামরিকে কোনো পোশাক থাকে না। এখানে আপনি আপনার
ইচ্ছা মতো ড্রেস পরতে পারেন, তবে ফর্মাল ড্রেস পরে সবসময় বেশি আহ, আসলে চাকরি মানুষ করে। তো এখানে আপনি কালো শার্ট, কালো প্যান্ট, সাদা শার্ট, উত্তেজনার বশে আর এই দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড গরমে ঘামছি, সো একটু ভুল হইতে পারে, প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন। তো এখানে বসে আছে, আমার মাথার উপর ফ্যান ঘুরছে না, তো বুঝতে পারছেন গরম তো হইতেই পারে। তো যাই হোক, আপনাদের জন্য এত কষ্ট করছি, সো প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আপনাকে অবশ্যই চাকরি, শুধুমাত্র সেনাবাহিনীর অসামরিক চাকরির ক্ষেত্রে না, যে কোনো চাকরিতেই আপনাকে সবসময় নিজের বয়স সীমা সম্পর্কে জানতে হবে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে হলে আপনার বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 18 থেকে 32 বছর, এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনাকে জাস্ট জেনুইন বয়সটাই এখানে সরকারকে আসলে সোপর্দ করতে হবে, বা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে সেই ওই ওই জিনিসটাই প্রেরণ করতে হবে যেটা আপনার অরিজিনাল বয়স। অনেকে দেখা যাচ্ছে যে বয়স কম বেশি করে আপনারা বাড়ান, বা অনেকের বয়স দেখা যাচ্ছে 35-36 হয়ে গেছে, আপনারা সার্টিফিকেটে দেখাচ্ছেন 34 বছর বা 30 বছর বা আরো কম। কিন্তু এখন যদি আপনার চাকরিটা হয়ে যায়, এখন কিন্তু অনলাইনের যুগ, আপনার যখন স্যালারি পাসের জন্য পে এক্সিবিশন বানানো হবে তখন কিন্তু কম্পিউটারের মাধ্যমে আপনার এটা অনলাইন করা হবে। সো অনলাইনে গেলে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন যে আপনার বয়স 30-এর বেশি। সো সেই সময়টাতে কিন্তু আপনি আর আহ বেতনের জন্য আসলে আবেদন করতে পারবেন না, শুধু শুধু হয়রানি হবেন। সো নিজের বয়স সীমা সম্পর্কে সবসময় সঠিক তথ্য সরকারকে অবশ্যই দিবেন, এবং সেই সঙ্গে বয়সে যাদের একটু বেশি আছে, যাদের বয়সের জন্য এফিডেভিট যারা করে রাখছেন, এগুলাতে কখনোই অ্যাপ্লিকেশন করবেন না। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈবাহিক অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা জানেন যে সামরিক বাহিনীতে চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অথবা অসামরিক পদে চাকরি করতে চাচ্ছেন বা চাকরি করবেন ভবিষ্যতে, তাদের কিন্তু বৈবাহিক অবস্থা, বিবাহিত, অবিবাহিত, বিপত্তিক, তালাকপ্রাপ্ত, এগুলো হইলেও আসলে কোনো সমস্যা নেই। কিন্তু জাস্ট আপনি যখন পুলিশ ভেরিফিকেশনের যে ক্লিয়ারেন্সের যে কাগজটা, যে আপনার নিজস্ব যে তথ্য দেবেন, সেইখানে কিন্তু অবশ্যই আপনার বর্তমান অবস্থার কথা জানাবেন। অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত লিখবেন, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবিবাহিত লিখবেন। এখানে কোনো প্রকার জালিয়াতি করতে যাওয়ার দরকার নেই, কারণ আপনি একটা বিশেষ বাহিনীতে চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন। এখানে জালিয়াতি করে আসলে টিকে থাকাটা আর কোনো প্রশ্নই ওঠে না, আমি যেটা মনে করি। এরপরে যেটা বলছিলাম যে যদি আপনার বউ যদি দুইটাও হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট তাদের মধ্যে সামাজিক যে মিল মহব্বত সেটা থাকলেই হবে। আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না, এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। বর্তমান দেশের অবস্থা যেরকম দেখছি তাতে প্রত্যেকটা যুবকের নামে কিন্তু থানায় একটা দুইটা করে মামলা আছে। খুব কম সংখ্যক লোক আছে যারা এই ধরনের মামলা থেকে আসলে রেহাই পেয়েছে। আমার মনে হয় যে এই চাকরিগুলো তাদের জন্যই সব থেকে বেশি ভালো হবে। তো আপনাদের নামে যদি মামলা থাকে, কোনো ফৌজদারি মামলা থাকে, তো সেই মামলার থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন না, অন্যথায় আপনাদের এখানে চাকরি হবে না। তো তারপরে যেটা বলছিলাম যে 4 নম্বর হচ্ছে জেলা কোঠা। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই বরাবরের মতো কি এইবারও কি আসলে জেলা কোটা থাকবে নাকি? তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন 1975 সালের 1973 সাল থেকে যখন বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়, তখন থেকে বাংলাদেশের সিভিলিয়ানদের নিয়োগ দেওয়া হচ্ছে আর্মিতে। তো সেইখান থেকে শুরু হয়েছে জেলা কোঠা, তো এখনো সেই একই রকম জেলা কোটা থাকবে, এবং এই নিয়োগেও সেই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বজায় রেখেছে। অবশ্যই জেলা কোঠা দিয়েই আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা অলরেডি হয়তো এখন যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে আহ আপনার জেলা কোঠা সহ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অ্যাপ্লিকেশন চলছে। তো জেলা কোঠা অবশ্যই থাকবে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এটার কোনো হেরফের হবে না। অনেকেই হয়তো বা মন খারাপ করেন যে আপনার জেলার আসলে ভালো ভালো কোনো কোঠা আসে না, বা আপনার জেলায় আসলে যে ধরনের কোটা আপনি চান সেটা আসে না। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, চাকরি আসলে করতে হবে, যে কোনো চাকরিকে আমার মনে হয় যে সমান প্রাধান্য দেওয়া উচিত। তো জেলা কোটা ইজ নট এ বিগ ফ্যাক্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে কারা আবেদন করবেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আসলে কারা আবেদন করবেন বা কাদের আবেদন করা উচিত। দেখেন, আপনার বয়স সীমা যদি 18 থেকে 32 বছর পর্যন্ত হয়ে থাকে এবং আপনার
শিক্ষাগত যোগ্যতার কথা আমি একটু পরে আসছি। যদি মনে করেন যে আপনাকে দিয়ে বড় কোনো চাকরি বাকরি হচ্ছে না, বা আপনার পরিবার অথবা আপনার বাবার অঢেল কোনো অর্থের আহ, সম্পদ নেই যেটা দিয়ে আপনি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করে খাবেন, বা সেই পর্যায়ে আপনি চলতে পারবেন, বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে সেই পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, তাদের জন্য আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের চাকরি। এখানে আপনি সমস্ত রকম সুযোগ সুবিধাই পাচ্ছেন। তো এইখানে আপনারা কেন অ্যাপ্লিকেশন করবেন না? আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যত সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যতটা কম্প্রোমাইজ করা হয়, অন্য কোথাও আপনি সরকারি চাকরিতে এরকম পাবেন না, এতটা কম্প্রোমাইজ পাবেন না। সো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা তারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন, এবং কবে করবেন কিভাবে করবেন সেই বিষয়ে আসছি। তবে তার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আপনার যোগ্যতা কতটুকু লাগবে। দেখেন, আপনারা তো শুধুমাত্র চাকরি দরকার করছেন। চাকরিতে আসার জন্য যে ধরনের যোগ্যতার প্রয়োজন হয়, তো সেই যোগ্যতাটাও তো আপনাকে থাকতে হবে বা আপনার থাকতে হবে। তো কি কি যোগ্যতা লাগবে? প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীতেই একমাত্র বাহিনী যেখানে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আপনি লেখাপড়া করে থাকেন, তো সেই পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটের অনুকূলেই কিন্তু আপনি এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি পাস, এইচএসসি পাস, ডিগ্রি পাস, বা আপনার যত বড় ডিগ্রি আছে তত বড় বড় এখানে চাকরি আছে। তো 897 জন জনবল নিয়োগ দেবে এখানে। 897 জনের জন্য কিন্তু বিভিন্ন রকমের শিক্ষা ক্যাটাগরি ভাগ ভাগ করে দেওয়া আছে। সো আপনি যে ক্যাটাগরিতে পড়েন, যদি আপনি পঞ্চম শ্রেণীর পাস হয়ে থাকেন, তাহলে অক্ষর জ্ঞান সম্পন্ন যে সমস্ত পদ এবং পদবিগুলো আছে সেইগুলোতে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এইখানে আমি একটা কথা মিস করে গেছি। অনেকেই আমাকে বলছিলেন যে ভাই, একজন ব্যক্তি কি একাধিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এবং একই দিনে কি পরীক্ষা হবে কিনা। সো প্রথমে বলে রাখি, যদি এটা জেলা কোটা অনুযায়ী হয়, ধরেন যে আপনি এই মুহূর্তে কুষ্টিয়া জেলায় আছেন, এবং কুষ্টিয়া জেলাতে আসলে তিনটা পদবীর সার্কুলার আসছে। যেমন মনে করেন যে বার্তাবাহক, ম্যাচ ওয়েটার, অথবা নিরাপত্তা প্রহরী, এই তিনটা পদে একই জেলা থেকে একজন ব্যক্তি কি 3 পদে অ্যাপ্লিকেশন করতে পারবে? অবশ্যই পারবে। তবে এই ক্ষেত্রে কিছু কথা আমি অ্যাড করতে চাচ্ছি, আপনারা প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, 3টা পদবী যদি একই ইউনিটে হয়, মনে করেন যে আপনি একই ইউনিটের আন্ডারে পরীক্ষা দিবেন, মনে করেন যে এই 3টা সার্কুলার বা এই 3টা পদবীর একই ইউনিট থেকেই আসলে সার্কুলার দেওয়া হচ্ছে। সেটা হতে পারে যে যশোর সিএমএইচ এ হতে পারে। যশোর সিএমএইচ এ কুষ্টিয়া জেলা থেকে 3 জন লোক নেবে, ম্যাচ ওয়েটার, বার্তাবাহক এবং নিরাপত্তা প্রহরী, একই ইউনিটে। তাহলে কিন্তু আপনি সেখানে 3টা যদি অ্যাপ্লিকেশন করেনও, কিন্তু আপনি কিন্তু একসাথে কিন্তু 3টা পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একই ব্যক্তি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে অবশ্যই সেটা আপনাকে জেলা কোটা থাকতে হবে, আপনি যে জেলায় আছেন সেই জেলার কোটা থাকতে হবে, এবং অবশ্যই এটা আলাদা আলাদা ইউনিটে হতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিটে কিন্তু একই দিনে পরীক্ষা হয় না। এক একটা ইউনিটের জন্য কিন্তু এক এক দিন পরীক্ষার ডেট বা ইন্টারভিউর ডেট কিন্তু নির্ধারণ করা হয়। সো আপনারা বুঝতে পারছেন যে একজন ব্যক্তি একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু অবশ্যই জেলা কোটা থাকতে হবে এবং ইউনিট হতে হবে আলাদা আলাদা। এরপরে যেটা বলছিলাম যে চাকরির সুযোগ সুবিধা আসলে কি কি আছে। দেখেন, এইখানে সরকারি চাকরিতে যারাই থাকে তারা যে ধরনের সুযোগ সুবিধা পায়, অন্যান্য সরকারি চাকরিজীবীরা আসলে যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, তার থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু আরো বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কারণ এখানে আপনি যা যা পাচ্ছেন, এটা অন্য কোনো বাহিনীতে অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে যদি আপনি জব করেন, সেখানে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন না। সাপোজ আপনি একটা সরকারি কোয়ার্টারের কথাই যদি বলি, ক্যান্টনমেন্টের ভিতর হচ্ছে বাংলাদেশের সব থেকে নিরাপদ জায়গা। তো সেইখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সেফলি থাকতে পারছেন। তো এর থেকে পারিবারিক নিরাপত্তার কি হতে পারে? বা একটা মানুষের জন্য, একটা কর্মজীবী মানুষের জন্য যে সারাদিন অফিস করবে এবং তার ফ্যামিলি বাসাতে নিরাপদে থাকবে, এর থেকে আমার মনে হয় না যে আর কোনো সুযোগ অথবা সুবিধা দেওয়ার প্রয়োজন আছে। তো আমার মনে হয় যে চাকরির সুযোগ সুবিধার জন্য এইটাই হচ্ছে বেস্ট। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে যেটার জন্য আসলে সরকারি চাকরিজীবী আসলে যারা সরকারি চাকরি করেন এবং যারা করতে ইচ্ছুক, তারা আমার মনে হয় যে এই কারণেই
সরকারি চাকরি অনেকেই করছে এবং অনেকেই করতে চাচ্ছে, তা হচ্ছে ছুটি। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করে তারা কিন্তু আপনার সপ্তাহে 2 দিনের ছুটি পায়। তো শুক্রবার এবং শনিবার অবশ্যই আপনি সরকারি ছুটি পাবেন এবং সেই সঙ্গে যতগুলো সরকারি ছুটি আছে, দুর্গাপূজার ছুটি, ঈদের ছুটি, তারপরে আপনার বিভিন্ন রকম যেগুলো সরকারি ছুটি আছে, ছোট ছোট বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, তারপরে ঈদে মিলাদুন্নবী, এ ধরনের যেগুলা সরকারি ছুটি আছে, তো সব সরকারি ছুটিগুলা কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু যারা মুসলিম যারা আছেন তাদের কিন্তু বছরে 2টা ঈদ আপনারা পাবেন না, আপনাদেরকে যে কোনো একটা ঈদে ছুটি যেতে হবে। রোজার ঈদে যারা যাবেন তারা কুরবানিতে যাইতে পারবেন এবং কোরবানি ঈদে যারা ছুটি দিতে যাবেন তারা কিন্তু রোজার ঈদে ছুটি যাইতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। হিন্দু যারা আছেন তারা তো বছরে দুর্গা উৎসব তো একবারই হয়, তো দুর্গাপূজার সময় অবশ্যই আপনারা ছুটি কাটাতে পারবেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে চাকরির সুযোগ সুবিধা গেল। এইবার হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে। সো যার যত, আমি আগে বলেছিলাম যে যার যেরকম শিক্ষাগত যোগ্যতা সে সেরকম গ্রেডে চাকরি করবে। এখন আপনি যদি হায়ার মনে করেন যে হায়ার লেভেলের ডিগ্রি নিয়ে, তো আপনি 4র্থ শ্রেণীর চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন না। সামান্য 4র্থ শ্রেণীর চাকরি 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার স্যালারির বেসিক। তো আপনি এত কম বেসিক অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন না। আপনি ভাববেন যে আমি এত দূর থেকে লেখাপড়া করে আসছি, এত কষ্ট করে লেখাপড়া করছি, আমি কেন এই 4র্থ শ্রেণীর চাকরির জন্য অ্যাপ্লিকেশন করব। সো আপনার জন্য 11 থেকে 20তম গ্রেডের মধ্যে আপনার আসলে এটাকে বলে যে ক্যাটাগরি লেভেলে আসলে চাকরি, আপনার পদবি যেরকম আপনার ক্যাটাগরিও সেরকম। যারা কিনা 11 থেকে 16তম গ্রেডের বা 17তম গ্রেডের মধ্যে যারা আছেন তারা কিন্তু পরিবারের চিকিৎসা পাবেন সম্পূর্ণ ফ্রি, এবং যারা 18 থেকে 20তম গ্রেডের মধ্যে আছেন তারা শুধুমাত্র নিজের চিকিৎসা পেয়ে থাকবেন। বাংলাদেশ মিলিটারির যে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটা আছে, যেটাকে আমরা আর্মির ভাষায় আসলে সিএমএইচ বলে থাকি, তো সেই সিএমএইচ এ আপনি চিকিৎসা পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি 20তম বা 20, 19 এবং 18তম গ্রেডের যদি কর্মচারী হন, তাহলে আপনি শুধু আপনার নিজের চিকিৎসাটা পাবেন এবং আপনার ফ্যামিলির চিকিৎসার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তবে এই পেমেন্টের কথা আরেকটা কথা বলে রাখি যে আপনি যে বাইরের যদি হাসপাতালে আপনাকে 100 টাকা খরচ করতে হয়, তাহলে সিএমএইচ এ আপনি জাস্ট 60 টাকা খরচ করবেন, অর্থাৎ 60-40% একটা ডিসকাউন্ট কিন্তু এখানে আছে। এবং আপনি যদি সিএমএইচ এর স্টাফ হয়ে থাকেন তাহলে আপনার জন্য হয়তো আপনার কমান্ডেন্ট অথবা আপনার ইউনিট কর্তৃপক্ষ আপনার জন্য চিকিৎসা ফ্রিও করার ক্ষমতাও তারা রাখে। তো 10 নম্বর হচ্ছে রেশন এবং বেতন সুবিধা, যেটার জন্য আসলে আমাদের সবার চাকরি করা। আমরা যে বিষয় নিয়ে চাকরি করতে চাই বা যে উদ্দেশ্য নিয়ে চাকরি করতে চাই, আমাদের সবারই ইচ্ছা যে আমরা এমন একটা জায়গায় চাকরি করতে চাই যেখানে মাসের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আমার স্যালারি চলে আসবে। আমাকে লাইনে দাঁড়িয়ে সেই ইউনিট, মানে আপনি যদি একটা গার্মেন্টসে চাকরি করেন আপনারা অনেকেই জানেন যে বেতন 1 মাস 2 মাস পর পর দেয়া হয়। তারপরে বেতন আসলে কেটে নেয় তারা। তারা বলে যে প্রজেক্ট লস গেছে। তারপরে সুপারভাইজারদের আসলে অনেক তেল মাখিয়ে চলতে হয় এবং বিভিন্ন রকম সমস্যা তো আছেই। তো সেইখান থেকে যারা সরকারি চাকরি যারা করেন তারা কিন্তু এই জিনিসটা আপনার প্রাপ্য। আপনি মাস শেষে বেতন পাবেন, এটা আপনার প্রাপ্য। সো এটা আপনার মুখ দিয়ে চাওয়ারও কোনো প্রয়োজন নেই। মাসের 1 তারিখ আসবে, আপনার বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যদি চাকরি আপনি করেন বা যারা এই মুহূর্তে যারা করছে তাদের কিন্তু ট্রাস্ট ব্যাংক থেকে মেসেজ চলে আসে। তো মেসেজ চলে আসার সাথে সাথে কিন্তু আপনারা বেতন বুঝে পাবেন এবং মাসের 10 তারিখের মধ্যেই কিন্তু আপনারা রেশন সুবিধা পাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোনো বাহিনীতে বা অন্য কোনো ডিপার্টমেন্টে যদি চাকরি করেন তাহলে হয়তোবা শুধুমাত্র বেতনটাই পাবেন আর রেশন সুবিধা আসলে পাবেন না। তো রেশন সুবিধা আসলে কি কি অনেকেই জানার আগ্রহ আপনাদের আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করে তারা আসলে কি ধরনের রেশন পেয়ে থাকে বা কি কি রেশন পেয়ে থাকে। প্রথমেই বলে রাখি যে আপনি যদি সিঙ্গেল ম্যান হন, অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন, শুধুমাত্র আপনি আপনার নিজের রেশনটা পাবেন। সেখানে আপনি 10 কেজি চাল, 7.5 কেজি আটা, 1 কেজি 700 গ্রাম চিনি, 2 কেজি 300 গ্রাম তেল এবং অন্যান্য রেশন সুবিধা যদি আপনার ইউনিট কর্তৃপক্ষ দিয়ে থাকে তাহলে আপনি সেইটা পাবেন। এখন এই সমস্ত সুযোগ সুবিধা থেকে আমার মনে হয় না যে চাকরির জন্য আহ, অ- অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো সংস্থায় এত বড় সুযোগ সুবিধা আপনি পাবেন কিনা। এইবার আসি মূল কথায় বা মূল ভিডিওতে যে আপনারা কিভাবে এটা অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন।
তো প্রথমেই আপনার সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তো অবশ্যই লাগবে। আপনি যদি পঞ্চম শ্রেণী পাস হয়ে থাকেন বা আপনি যদি যে পদে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেইখানে দেখা যাচ্ছে যে আপনি এসএসসি পাস, অথচ আপনার চাকরির জন্য আপনার যে সার্টিফিকেট লাগবে বা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সর্বনিম্ন পঞ্চম শ্রেণী। তাহলে এখন আপনি কি করবেন? আপনি এসএসসি সার্টিফিকেটটাই দিয়ে দেবেন, কারণ এসএসসি সার্টিফিকেট তো পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট থেকে বেশি উচ্চতর মানের, তাই না? তার মানে আপনি পঞ্চম শ্রেণী পাস না করলে তো আর এসএসসি পাস করেননি। সো আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এসএসসি পাসের সার্টিফিকেট দিলেই আপাতত হয়ে যাবে। এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি ক্ষুদ্রতম বাংলাদেশে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সেই সেই আন্ডারে যদি আপনি পড়েন বা সেই ক্যাটাগরি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটাও বা ন্যাশনাল আইডি কার্ড যেটাই আমরা বলি বা স্মার্ট কার্ড যেটাই বলি সেটা তো অবশ্যই লাগবে। এবং সেই সঙ্গে আপনারা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন হয়ে থাকেন তাহলে আপনাদের গোত্রের রাজা অথবা সিটি কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট লাগবে। এবং যারা বাংলাদেশি যারা আছেন, আমার মতো যারা বাঙালি যারা আছেন, তাদেরকে যা যা প্রয়োজন হবে তা হচ্ছে আপনার প্রথমে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার শিক্ষা সনদের ওই মার্কশিট যেটাকে আমরা বলি, বা প্রধান শিক্ষকের ৩ নম্বর যে প্রধান শিক্ষকের যে প্রশংসাপত্র সেটাও আপনার লাগবে। ৪ নম্বর হচ্ছে আপনি যে ইউনিয়নে বাস করেন সেই ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন, তো সেই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। ৫ নম্বর হচ্ছে আপনার পিতা মাতার সম্মতিসূচক সনদপত্র লাগবে, যেটা আপনারা কম্পিউটার দোকানে গেলে পেয়ে যাবেন। মানে আপনি যে চাকরি করতে যাচ্ছেন আপনার পিতা মাতার অনুমতি আছে কিনা বা তারা এই বিষয়ে অবগত আছে কিনা, এই ধরনের একটা অনুমতিপত্র বা এই যেটাই বলি না কেন আমরা যে অনুমতিপত্র এটা লাগে, পিতামাতার অনুমতি সূচক পত্র অবশ্যই লাগে। এরপরে হচ্ছে আপনার চারিত্রিক সনদপত্র, যেটা হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ। এই চারিত্রিক সনদপত্রটা আপনারা কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন এবং কাকে দ্বারা এটা কমপ্লিট করবেন সেই বিষয় নিয়ে এখন বলছি। সো প্লিজ কথাটা মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এটা বাংলাদেশ সেনাবাহিনীতে না, যে কোনো বাহিনীতে চাকরি করতে গেলে আপনারা যারা যারা এর আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন কয়েক জায়গায় আপনারা জানেন যে আপনার চারিত্রিক সার্টিফিকেটের প্রয়োজন হয়। এবং এই চারিত্রিক সার্টিফিকেটটা কিন্তু আপনি সবসময় আহ যে কোনো কম্পিউটার দোকানে গেলে পেয়ে যাবেন। এবং কম্পিউটার দোকান থেকে এটা তুলে সুন্দর করে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রামের নাম, আপনার উপজেলা, থানা ইত্যাদি যা যা আসলে শূন্যস্থান পূরণ করার দরকার সেগুলো কমপ্লিট করে আপনারা ফার্স্ট গেজেট অফিসার অর্থাৎ বিসিএস ক্যাডার যারা, তাদেরকে দিয়ে কিন্তু আপনারা এটা অ্যাপ্লিকেশনটা আপনাদের সত্যায়িত করাবেন। মানে তাদের সিগনেচার করাবেন, আপনাদের চরিত্র সম্পর্কে সেই লোকটা অবগত আছে, আপনার চরিত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে যুক্ত নেন অথবা আপনি কোনো সন্ত্রাসী কর্মকলাপের সঙ্গে যুক্ত নেই, এই মর্মে আমি একটা সিগনেচার করলাম। এইটা কে করবে? এইটা করবে হচ্ছে আপনার বিসিএস ক্যাডার যারা যারা ফার্স্ট গেজেট অফিসার যারা। আপনারা হয়তো অনেকেই এখন ভাবছেন যে এই ফার্স্ট গেজেট অফিসার আমি আসলে এখন কোথায় পাবো? তো প্রথমে বলে রাখি যে ফার্স্ট গেজেট অফিসার আপনারা সাধারণত যদি আপনার জেলায়, আপনার যে কোনো জেলায় যদি সরকারি কলেজ থাকে, তো সেই সরকারি কলেজের শিক্ষকরা কিন্তু বিসিএস ক্যাডার। আর তারপরে আপনাদের অবশ্যই উপজেলা আছে, আপনারা যে উপজেলায় বাস করেন সেই উপজেলা কেন্দ্রে যাবেন। সেখানে দেখবেন যে বিভিন্ন রকম অফিসে, যেমন কৃষি অফিস, মৎস্য অফিস, তারপরে অন্যান্য যে সমস্ত অফিসগুলো আছে, নির্বাচন অফিস, সেই সমস্ত অফিসে যেয়ে দেখবেন যে একজন করে বড় মাপের অফিসার বসে থাকে, ওনারা হচ্ছে বিসিএস ক্যাডার। তো আপনারা ওনাদেরকে দিয়েও সিগনেচার করাতে পারেন। অথবা এমবিবিএস ডাক্তার, যদি যে কোনো হাসপাতালের এমবিবিএস যিনি পাস করেছেন তিনিও কিন্তু সত্যায়িত করতে পারেন। এবং তাছাড়াও যদি আপনাদের পরিচিত কোনো পুলিশের অফিসার, এএসপি, এসপি অথবা আর্মি অফিসার যদি থেকে থাকে তারাও কিন্তু এই চারিত্রিক সনদপত্র করে সত্যায়িত করতে থাকে বা সত্যায়িত করে থাকে। এরপরে যে জিনিসটা আপনারা নেবেন সেটা হচ্ছে আপনাদের 6 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সেটা অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এবং সেই সঙ্গে সেই সমস্ত জিনিসপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে। অর্থাৎ আপনি যেগুলা দিয়ে অ্যাপ্লিকেশন করতেছেন সেইগুলার একটা করে ফটোকপি দিয়ে তো আপনি আবেদন করবেন, কারণ যখন আপনি ভাইপাতে যাবেন বা ইন্টারভিউতে যখন যাবেন তখনই কিন্তু দেখবেন যে আপনার অরিজিনাল সার্টিফিকেট গুলো তারা দেখতে চাবে। তো অরিজিনাল গুলো সাথে করে নিয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই সবগুলোর ফটোকপি করে নিয়ে যাবেন এবং ফটোকপি গুলো অবশ্যই মাস্ট বি ছবি সহ সত্যায়িত করে রাখবেন ভাই। তাছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি গণ্য হবে না, সেটা বাতিল বলে কিন্তু গণ্য হবে। এবার বলি যে কিভাবে
আপনারা ডাকযোগে অ্যাপ্লিকেশন করবেন। দেখা যাচ্ছে যে আপনি কুষ্টিয়া থেকে ঢাকা সিএমএইচ অথবা ঢাকার যে কোনো ইউনিটে, অর্থাৎ ঢাকা সিএমএইচ এর কথাই আপনাদের বলছি, ঢাকা সিএমএইচ আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনি কুষ্টিয়া জেলা থেকে। তো সমস্ত কিছু কাগজপত্রগুলা গুছিয়ে একটা খামে ভেতর ভরবেন এবং সেই খামে আরো একটি 10 টাকার ডাক টিকিট মেরে ফেরত খাম সহ একটা খালি খাম সহ আপনার সমস্ত কাগজপত্র সেই খামের মধ্যে ভরবেন এবং সেই খামের মধ্যে ভরার পর সেটা সুন্দর করে আঠা দিয়ে লাগাবেন এবং আঠা দিয়ে লাগানোর পরে পোস্ট অফিসে যাবেন। পোস্ট অফিসে যে চিঠিটা প্রথমে মাপ দিবেন যে এটার ওজন কতটুকু, এবং সেই ওজন মাপার পরেই কিন্তু আপনাকে আর ডাকঘর থেকে এক ধরনের ডাক টিকিট দেওয়া হবে এবং সেই ডাক টিকিট আপনারা ওই খামের মধ্যে মেরে সুন্দর করে নাম ঠিকানা লিখবেন এবং যে ইউনিটে পাঠাচ্ছেন সেই ইউনিটের ডাক অবশ্যই নাম ঠিকানা লিখবেন এবং সেই সঙ্গে আপনি যে প্রথমে যে খামটি ভরেছিলেন ওই বড় খামের মধ্যে যে ফেরত খামটা ভরেছিলেন সেই ফেরত খামে কিন্তু অবশ্যই আপনারা নাম নাম্বার অবশ্যই লিখে রাখবেন। প্রেরকের জায়গায় লিখবেন সেই ইউনিটের নাম এবং সেই প্রাপকের নামের জায়গায় লিখবেন আপনার নাম এবং ঠিকানা, এবং বড় খামে আপনার প্রেরকের জায়গায় আপনার নাম লিখবেন এবং প্রাপকের জায়গায় লিখবেন আপনি যে ইউনিট অনুকূলে অ্যাপ্লিকেশন করছেন সেই ইউনিটের নাম এবং ঠিকানা। বিস্তারিত আরো অনেক আলোচনা করা যেত কিন্তু এই মুহূর্তে আর পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। তো বিস্তারিত আরো আলোচনা হবে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। এবং আপনাদেরকে আরেকটা কথা তো বলাই হয়নি যে আবেদনের শেষ তারিখ কবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ 1লা সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর টোটাল আপনারা 1 মাস সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার। সো আমার মনে হয় যে 1 মাসের জন্য ধৈর্য ধরে বা অপেক্ষা করে থাকার কোনো দরকার নেই ভাই, আজ থেকেই কাজে লেগে পড়েন। আজ থেকে আপনারা যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যা যা দরকার সবগুলো কাগজপত্রগুলো ম্যানেজ করে ফেলেন এবং সত্যায়িত করতে থাকেন, দেখবেন যে এইভাবে 2 দিন চলে গেছে। তারপরে অ্যাপ্লিকেশন পাঠান, আল্লাহ আল্লাহ করেন ভাই। যারা যারা চাকরি প্রত্যাশী যারা যারা আছেন, আমার মনে হয় যে এবারে 897 জনের মধ্যে হয়তো বা আপনিও একজন হতে পারেন। এবং যারা যারা আমার ভিডিও নিয়ে দেখেন, আমি বিশ্বাস করি মন থেকে আপনারা যদি আমার পুরো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রত্যেকটা প্রসেসিং আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। এই গরমের মধ্যে এখানে বসে আছে, অলরেডি আমার গলা বসে গেছে ঘামে, প্রচুর পরিমাণে আমি ঘামছি। তো তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো ভালো আরো সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার লাল স্যালুট থাকলো আপনাদের সবার প্রতি। ইনশাল্লাহ আমাদের আপনাদের যদি চাকরি হয়ে থাকে তাহলে বাংলাদেশ আর্মিতে যখন আপনারা আসবেন, চট্টগ্রাম রেঞ্জের মধ্যে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হবে এবং সেই সময় সেখানে দেখুন আমার সঙ্গে আপনাদের দেখা হবে তখন অবশ্যই আমার জন্য একটা গিফটের ব্যবস্থা রাখেন। সরি জোকসে পার্ট, তারপর যদি আপনার মন চায় তাহলে রাখতে পারেন, আমি মানা করবো না। তো যাই হোক, আর অনেক সময় অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেল, আরো লং করার দরকার ছিল, বিস্তারিত ভেঙে বোঝাতে গেলে আরো সময় দরকার হতো। তবে আরো সময় বোঝাবো, এই মুহূর্তে আমাকেও ডিউটিতে যেতে হবে, প্রায় 5টা বেজে গেছে, আমাকে ডিউটিতে যেতে হবে 5:30টার মধ্যে। সো আমি এখন আপলোড করব তারপরে অফিসে যাব। বুঝতে পারছেন আমি এখন ভিডিও বানাতে বসতাম না গরমের মধ্যে, তারপরেও বসছি। অ্যাপ্লিকেশনটা আপনাদের কিভাবে করবেন কোথায় করবেন অনেকে জানতে চাচ্ছিলেন, তাই আসলে ভিডিওটা মেকিং করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। এবং আরেকটা কথা সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যে আপনাদের সফলতা মানে কিন্তু আমার সফলতা। তো সেইখান থেকে প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।